দুর্নীতির অভিযোগ এসেছে সেই বিষয়টা একটু শান্তর কাছ থেকে শুনে নিই, যে শান্ত আপনার কি বলবেন? আমি ওই অংশে যাব, এর আগের অংশের আলাপটা আরেকটু কনক্লুড করি। সেটা হচ্ছে যে এই যে ভাই শান্ত ভাই বললেন এবং রতন ভাইও বললেন যে তারা আসলে পারেন কিনা, আমার কাছে মনে হয় যে তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার, মানে প্রথম দুইটা দিক বলবো এখানে। একটা দিক হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গণভোট, এই গণভোটটা অন্যান্য গণভোট থেকে আলাদা ছিল, কারণ এটা তো সংস্কারের কিছু ম্যান্ডেট নিয়েছিল, এটা যেমন ঠিক। আবার একই সাথে কিন্তু এখানেও যেমন মাল্টিপল কোশ্চেন ছিল, এবং ওই জিয়াউর রহমান সাহেবের 19 দফায়ও কিন্তু 19 দফা, সেখানেও কেউ চাইলে 10 দফা একমত হইতে পারে, 9 দফা একমত নাও হইতে পারে, এই ধরনের ইস্যুও ওটাতেও ছিল। আবার এখানে যে রাজনৈতিক দলগুলোর, আপনারা কি আপনাদের দলের সবকিছু জিয়াউর রহমান যা যা করেছিল সেটা অনুসরণ করে করতে চান? আমি তো ভাই হচ্ছে বললো যে এটার সাথে পার্থক্য, আমি বলছি যে দুইটার মধ্যে এই কমপ্লেক্সিটিটা দুইটার মধ্যেই আছে আর কি, আমি সেটার কথা বলছি। ওইটা একটা প্রশ্ন ছিল, এটার মতো চারটা না না, মানে দফা তো 19টা ছিল, 19টার মধ্যে আমি তো 5টার মধ্যে একমত হইতে নাও পারি। এরকম একটা কোশ্চেন করতে তাহলে না পারেনি কেন? देयर वाज সাম ডিফারেন্স, সেইজন্য একটা প্রশ্ন বানানো যায়। একজন ভোটার হিসেবে তো কমপ্লেক্সিটি ওখানেও থাকতে পারে, 19 দফার মধ্যে আপনি 9 দফায় ডিসএগ্রিমেন্ট হইতে পারে। আননেসেসারি একটা ইনফিরিয়র কমপ্লেক্সিটির কারণে জিয়াউর রহমানকে টেনে না, কোনো কারণে এইটা কোনো কোশ্চেনই হয়নি, এটা গণভোটের কোনো প্রশ্নই হয়নি। আপনি আমাকে বলেন 19 দফার মধ্যে কি 5টা দফায় একজন মানুষ ডিসএগ্রি করতে পারে? আমি 19 দফা নিয়ে তো একটা প্রশ্ন করতে পেরেছিল, এখানে তো এরা একটা প্রশ্ন করতে পারলো না কেন? ডিফারেন্ট আলাপ। আমি তো বলতেছি যে এইটার কমপ্লেক্সিটিটা থাকে কিনা, এতটুকু আমার আলাপ। সেটার তারপরে হচ্ছে একটা প্রশ্ন কেন করতে পারে নাই, এবং সরকারের তৎকালীন উপদেষ্টা পরিষদ তারা এবং সরকারের যারা নীতি নির্ধারণী ছিল তারা এই গণভোটের প্রচারণার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। তো সেই গোটা গণভোটের প্রচারণার পক্ষে যা সিদ্ধান্ত নেন, এই প্রশ্নটা তো আসলে এই উপদেষ্টা পরিষদকে করার কথা আর কি, যে তারা আসলে আপনার দায় নেন বলে আমি আমরা দায় নিচ্ছি না, সেই সরকারের উপদেষ্টা পরিষদের সেই সরকারের অংশ এখন বর্তমান সরকারও আছে, তারাও আরো ভালো বলতে পারবে, তারা লিগেসিটাও মেনটেন করতেছে। তৎকালীন সরকারের যিনি প্রধান উকিল ছিল অ্যাটর্নি জেনারেল, তিনিও এখন বর্তমানে আছেন, আইন উপদেষ্টা ছিল, অর্থ উপদেষ্টা ছিল, তারা আসে, এগুলো তারা উত্তর দিতে পারবে। সেই জায়গায় আমি যাচ্ছি না, যেহেতু নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেটা যদি ভুল হয় তাহলে সরকারের যারা ছিল ওই সময় উপদেষ্টা যারা ছিল আপনাদের সাথেও কিন্তু আছেন না, আমাদের সাথে যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু এই নির্বাচনের আগেই পদত্যাগ করেছেন, তফসিল হওয়ার আগে ছিল। তো এই কাজটা তো একদম ঠিক নির্বাচনের দিন হয়, এই সিদ্ধান্ত তো তফসিলের পরে আগে হয়েছে, এই সিদ্ধান্ত তফসিলের পরে হয়েছে, এই সিদ্ধান্ত এক্সিকিউশন এটা তো না, একদিনে উপদেষ্টা পরিষদ বসে তো সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেটা যে কোনো সময় ওই মিটিং এ, যে তফসিলের পরের যে মিটিং গুলো, সেই মিটিং গুলোতে আমার সাথে যে উপদেষ্টা দুজন আছেন তারা তো আর সিদ্ধান্ত নিতে পারেন নাই। তো ওইটা বলছি। দ্বিতীয়ত সেই কথাটা বরঞ্চ এখন যাদের উপদেষ্টা পরিষদের এখনো যারা গভর্নমেন্টে আছে তারা তো পুরো লিগেসিটা মেইনটেইন করতেছেন, তারা আরো ভালো উত্তর দিতে পারবেন। এটা হচ্ছে প্রথম জায়গা। আপনি নৈতিকভাবে কি মনে করেন যে এটা আসলে এটা নেওয়া যায় কিনা? কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা এখানে আমি বলি, সেটা হচ্ছে যে এখন এই টাকার ব্যাপারে যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা হচ্ছে আমি যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংক বলেন বা রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংকগুলোর ক্ষেত্রে, এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে টাকা দেয়া এবং সেটার খরচের হিসাব জমা দেয়, এটা একটা স্ট্রিক্ট রুলস আছে। এবং দুই পক্ষে এখানে সংবাদ সম্মেলন করেছে, রিফাতুর রশিদ তৎকালীন বৈষম্যবিরোধী সভাপতি ছিলেন, মুখপাত্র ছিলেন সিনথিয়া, দুই পক্ষেই সংবাদ সম্মেলন করেছে। রিফাতুর রশিদ ভাউচার সহ এটা প্রমাণ করেছেন যে তারা বাংলাদেশ ব্যাংকে গুলো রিটার্ন করেছেন, জমা দিয়েছেন, তারা যে টাকাটা নিয়েছেন তারা বিভিন্ন জেলায় জেলায় প্রচারণা করেছেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতোই তারা অ্যাপ্লাই করেছেন গণভোটের প্রচারণার জন্য। এবং যেহেতু গণভোটের ম্যান্ডেটটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, তারা সেই জায়গা থেকে তাদেরকে হয়তো সরকার তৎকালীন উপদেষ্টারা মনে করেছেন যে এদেরকে আমরা প্রচারণার জন্য দিতে পারি, এবং সেটার জন্য তারা তাদেরকে টাকার হিসেবে জমা দিয়েছেন। আবার সিনথিয়াও বলেছেন যে কিছু ইনকনসিস্টেন্সি তারা পেয়েছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা প্রশ্নটা নিচ্ছে সেটা হচ্ছে যে বড় প্রশ্নটা যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে যে নির্বাচন শেষ হয়েছে কিন্তু 12 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 25 এপ্রিল, মানে গতকালকে যদি সংবাদ সম্মেলন করে 24 এপ্রিল, এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস যাবত কিন্তু এই সিনথিয়া থেকে আমরা এই প্রশ্নগুলো শুনি নাই। এবং 12 ফেব্রুয়ারি কিন্তু তাদের হিসাব নিকাশ ক্লোজ হয়ে গভর্নমেন্টের কাছে হ্যান্ডওভার করা হয়েছে বা করতে হয়েছে। তো এই যে 3 মাস যাবত টাকাটা তো তার 12 ফেব্রুয়ারি আগে ডিসবার্স করেছে এবং খরচ করেছে, তো 3 মাস যাবত আসলে কিসের ভিত্তিতে করে না? এখন তাদের বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম ভেঙেছে, দুইটা গ্রুপ হয়েছে, একটা গ্রুপ মানে এক পক্ষে আছে, সিনথিয়াদের সাথে আরো কিছু লোকজন আছে, এন্ড এটা গ্রুপিং এর কারণে প্রশ্ন তোলা কিনা, এবং সেই জায়গায় সেই প্রশ্নগুলো কিন্তু আরো প্রশ্নের পরে আরো প্রশ্ন তৈরি হয়। আচ্ছা, যেহেতু প্রশ্নটা উত্থাপিত হয়েছে, তাহলে আপনার কাছে কি মনে হয় যে আপনাদের এই জিনিসটা আসলে দেখা উচিত ছিল কিনা? আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে তো বললাম যে রিফাত রশিদ তো সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে সে সকল ভাউচার
উন্মুক্ত করেছে, উন্মুক্ত করে সেই হিসাব দিয়েছে যে আমাদের কাছে এবং সেখানে কোনো ভুয়া ভাউচার নাই আপনি বলতেছেন। না এখন ভুয়া ভাউচার এটাকে আমি জাস্টিফাই করতে পারবো, আপনি না করতে কিন্তু পারবেন? আপনি জাস্টিফাই করে ফেলেছেন তো, তাকে তো সে না আমি জাস্টিফাই করি না পাই যে আপনি আপনার কথাটা আমাকে আমার মুখের উপরে দিচ্ছেন। দেখেন আমি কি বলেছি, পুরস্কৃত হলেন, সাংগঠনিক সম্পাদক হয়ে গেলেন। আমি কি বলেছি, আমি বলেছি যে তাদের দুই পক্ষের জায়গা থেকে দুইটা অভিযোগ আছে, আমি দুই পক্ষের ইনকনসিস্টেন্সির কথা বলেছি, আমি কিন্তু বলিনি জাস্টিফাই করে। দ্বিতীয়ত বলেছি এই ভাউচারটা কে জাস্টিফাই করতে পারবে, এই ভাউচার জাস্টিফাই করতে পারবে বাংলাদেশ ব্যাংক, এটা জাস্টিফাই করতে পারবে অডিটর। তাহলে এটা আপনি আমি তো এটা করতে পারবো না, তার মানে সো এই প্রশ্নটা থাকে, এই প্রশ্নটা এখন স্টেটের এটা ডিল করতে হবে। যদি দুর্নীতি হয় থাকে, যদি কোনো ধরনের ইকোনমিক্যাল ইনকনসিস্টেন্সি তৈরি হয়, স্টেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এটা স্টেটের টাকা।